আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। নির্বাচিত সংসদ সদস্যদের শপথের পর সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হবেন প্রধানমন্ত্রী। বিদায় নেবে প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান, বলছে দ্য ইকোনমিস্ট। বাংলাদেশে আবারও গণতন্ত্র ফেরার প্রত্যাশা। কোনো দুর্বৃত্ত ভোট চুরি করতে পারবে না বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি। পিছিয়ে পড়া অঞ্চলগুলোকে উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি। জামায়াত আমিরের ভেরিফাইড এক্স হ্যান্ডেল হ্যাকের ঘটনায় বঙ্গভবনের এক কর্মী আটক, জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে। এবং দেশ জাতি মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনায় পবিত্র শবে বরাত পালন, ধর্মপ্রাণ মুসলমানদের রাতভর ইবাদত বন্দেগি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত সংবাদে এবং শুরুতেই থাকছে জাতীয় সংসদ নির্বাচন 2026 কাউন্টডাউন। নির্বাচনের পর বিদ্যমান সংবিধান অনুযায়ী সংসদ সদস্যরা শপথ নেবেন। যথাসময়ে শুরু হবে অধিবেশন। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। গঠিত হবে নতুন সরকার। আর এর সঙ্গে সঙ্গে বিদায় হবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস সহ অন্তর্বর্তী সরকার। চ্যানেল আইয়ের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। তিনি বলেন, মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা তা পূরণ করতেই জুলাই সনদ। মনির হায়দারের সঙ্গে কথা বলেছেন চ্যানেল আই এর বিশেষ প্রতিনিধি মোস্তফা মল্লিক। আর কয়েকদিন পরেই নির্বাচন, সরকারের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। একই সঙ্গে আপনারা যারা যারা নিয়োগ পেয়েছিলেন তাদেরও মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। অন্তর্বর্তী সরকার চলে যাবে, নির্বাচিত পার্লামেন্ট আসবে, নতুন সরকার গঠিত হবে। এটাই একটা গণতান্ত্রিক সমাজের স্বাভাবিক প্রক্রিয়া। সেটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো যে এই অন্তর্বর্তীকালীন সরকার কোন পটভূমিতে কি ম্যান্ডেট নিয়ে দায়িত্ব গ্রহণ করেছিল এবং সেই ম্যান্ডেট পূরণের ক্ষেত্রে, সেই লক্ষ্য হাসিলের ক্ষেত্রে সরকার কতদূর অগ্রসর হয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সংস্কার কার্যক্রমে পথের মিল নেই, মতের মিল নেই, প্রচুর উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। আসলে সেই অভিজ্ঞতাগুলো কেমন ছিল? যে দলিলটা তৈরি করা হয়েছে এটা এই নির্বাচনের সামনের নির্বাচনকে ঘিরে না, কিংবা 10 বছর 5 বছরের জন্য না। এটা একটা স্থায়ী দলিল। আমাদের মুক্তিযুদ্ধের যে প্রধান আকাঙ্ক্ষা, যে বাংলাদেশের, সেই বাংলাদেশ তৈরি করবার জন্য যে রাজনৈতিক সংস্কৃতি দরকার, সেখানে না যাওয়া ছাড়া আমাদের সামনে আর কোনো পথ নাই। সেখানে ফিরে যেতেই হবে। এবং সেখানে যেতে হলে এই জুলাই জাতীয় সনদ 2025 লাগবেই। হ্যাঁ না ভোটের যে প্রশ্নগুলো, আপনি কি মনে করেন যে মানুষজন বুঝতে পারবে? বড় রকমের সংবিধান সংস্কারের যে সুপারিশমালা, এটা সবাই সহজে বুঝবে, এটা বিশ্বাস বা আশা করা, এটা আমি মনে করি না ঠিক হবে। কিন্তু কি জন্য গণভোটটা হচ্ছে, কি জন্য এই জুলাই সনদের ভেতরে কি আছে, যেগুলো আছে সেগুলোর উদ্দেশ্যটা কি, এটা মানুষকে বোঝানো খুব কঠিন না। আপনি কি ফ্যাসিবাদকে আর ফিরিয়ে আনতে চান না চান না? আপনি কি জুলাই অভ্যুত্থানকে পূর্ণতা দিতে চান না চান না? আপনি মুক্তিযুদ্ধের যে অবাস্তবায়িত আকাঙ্ক্ষা বা অঙ্গীকার, সেটাকে বাস্তবায়ন করতে চান কি চান না? প্রশ্ন একটাই। আপনি যদি চান এগুলোর পক্ষে থাকেন, আপনি হাঁ দিবেন, নইলে আপনি না দিবেন। তো হ্যাঁ যদি জয়যুক্ত হয়, সেক্ষেত্রে সেখানে সংস্কার কার্যক্রমে সরকারের উপায় বর্তায় বলে প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার থাকবে, এমন কেউ বলছেন বা বলার চেষ্টা করছেন। এক্ষেত্রে আপনাদের অবস্থান? এখন এই সুপারিশ বাস্তবায়ন করতে 20 বছর লাগবে, কথার কথা ধরে নিলাম। তো এখন কি প্রফেসর ইউনূস 20 বছর ক্ষমতায় থাকবেন? এটা মিথ্যাচার শুধু না, এটা অবান্তর, এটা একেবারেই অবাস্তব, এটা কল্পনা। এই জাতীয় সংসদ নির্বাচনের পরে বিদ্যমান সংবিধান অনুযায়ী সংসদ সদস্যরা যথাসময়ে শপথ গ্রহণ করবেন। শপথ গ্রহণের পর যথাসময়ে যথারীতি জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়ে যাবে। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা প্রধানমন্ত্রী হবেন।
তার নতুন সরকার গঠিত হবে, সেই সরকার দায়িত্ব গ্রহণ করবে এবং প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব শেষ করে বিদায় নেবে। যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিনের পর এবার আরেক প্রভাবশালী পত্রিকা যুক্তরাজ্যের দ্য ইকোনমিস্টও পূর্বাভাস দিচ্ছে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন তারেক রহমান। ২রা ফেব্রুয়ারি পত্রিকাটির অনলাইন ভার্সনে প্রকাশিত রিপোর্টে তারা বলেছে ৬০ বছর বয়সী তারেক রহমান ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে প্রধানমন্ত্রী পদের শীর্ষ দাবিদার। জাতীয় সংসদের ত্রয়োদশ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে আবারও গণতন্ত্র ফিরবে বলেও মনে করছে দ্য ইকোনমিস্ট। রিজভিন আজের রিপোর্ট। ২৮ জানুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে প্রচ্ছদ রিপোর্ট করেছে বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন। চার্লি ক্যাম্পবেলের ওই প্রতিবেদনের শিরোনাম করা হয়েছিল এক্সক্লুসিভ বাংলাদেশ প্রডিগাল সান। এর আগে গত ২৫শে ডিসেম্বর ১৭ বছরের নির্বাসন শেষে তারেক রহমানের দেশে ফেরার দিন আরেক বিখ্যাত পত্রিকা ব্লুমবার্গ শিরোনাম করেছিল বাংলাদেশ ইলেকশনস ফ্রন্টরানার তারেক রহমান এন্ডস এক্সাইল। এবার দ্য ইকোনমিস্টও একই সুরে বলছে মিস্টার রহমান, দ্য 60-year-old scion of a famous political family, is the front-runner to become Bangladesh Prime Minister after a general election on February 12th. দুটি পত্রিকাতেই তারেক রহমানকে ফ্রন্ট রানার অর্থাৎ শীর্ষ প্রতিদ্বন্দ্বী কিংবা জয়ের দৌড়ে এগিয়ে থাকা হিসেবে বলা হয়েছে। তারেক রহমান কেন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তাও ব্যাখ্যা করা হয়েছে প্রতিবেদনে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভালো সম্ভাবনা তৈরি হওয়া সত্ত্বেও নির্বাচনে কোনো নারী প্রার্থী না দেওয়া, দলটির আমিরের পক্ষ থেকে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার কথা বলা, এমনকি অতীতে 18টির বেশি আসন না পাওয়া দলটি আদতেই দেশ পরিচালনার মতো সামর্থ্য রাখে কিনা, সব মিলে শহুরে মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে একটা আতঙ্ক তৈরি করেছে বলে মনে করে দ্য ইকোনমিস্ট। আর এখানেই তারেক রহমানের জন্য সম্ভাবনার সব দরজা খুলে গেছে বলে বিশ্লেষণ তাদের। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পত্রিকাটি রিপোর্টারকে বলেছেন, তার দল ক্ষমতায় গেলে মূল কাজ হবে বিনিয়োগ বৃদ্ধি করে কর্মসংস্থান সৃষ্টি। নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে এরই মধ্যে তারেক রহমান 20,000 কিলোমিটার খাল খনন, 5 কোটি গাছ লাগানোর মতো ব্যতিক্রমী উদ্যোগের কথা বলেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভালো সম্পর্ক রেখে এগিয়ে যাবেন তিনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বিএনপি মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করবে, দুর্নীতি কমিয়ে আনবে। 2024-এর ছাত্র জনতার অভ্যুত্থানে গণহত্যার পেছনে দায়ীদের বিচারের অঙ্গীকারও করেছেন তারেক রহমান। একই সাথে তিনি এটাও নিশ্চিত করেছেন বিরোধী দল দমন করার কোনো ইচ্ছা নেই তার। 24-এর অভ্যুত্থান থেকে তার শিক্ষা হলো প্রতিশোধ পরায়ণতা কারো জন্য ভালো কিছু দিতে পারে না। দ্য ইকোনমিস্টের আশা জাগানিয়া প্রতিবেদনটি শেষ করা হয়েছে সাধারণ মানুষ এবং বিশ্লেষকদের মতামত দিয়ে। তাদের মূল্যায়ন, লন্ডন যাওয়ার আগের তারেক রহমান আর দীর্ঘ নির্বাসন কাটিয়ে ফেরা তারেক রহমান একেবারে আলাদা। দ্য ইকোনমিস্ট বলছে, বাংলাদেশের সামনে এখন দুটি পথ। দেশটি কি একটি অগ্রসর ও ভবিষ্যৎমুখী সরকার পাবে, নাকি তালেবানি কায়দার শাসন ব্যবস্থা পাবে? I have a plan for the people of my country, for my country. রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী প্রচারে অংশ নিতে বরিশাল ও ফরিদপুরে যাচ্ছেন আজ। দিনের প্রথম জনসভা হবে বরিশাল বেলস পার্কে। এরই মধ্যে জনসভাস্থলে যাচ্ছেন বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা। এই নিয়ে জানতে মির্জা ইমতিয়াজের কাছে যাচ্ছি, তিনি জনসভাস্থলে আছেন। ইমতিয়াজ, তারেক রহমানের জনসভা ঘিরে বরিশাল বেলস পার্কের এখনকার অবস্থা আমাদেরকে জানাবেন। এবং সমর্থকরা তারা যেটি বলছে যে প্রায় 25 বছর পরে, 25 বছর আগে কিন্তু এই বেস পার্কের ময়দান থেকে কিন্তু বিএনপি সাবেক সদ্য প্রয়াত সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখান থেকে বক্তব্য দিয়েছিলেন, ভাষণ দিয়েছিলেন জনগণের উদ্দেশ্যে, নেতাকর্মীদের উদ্দেশ্যে। এবং ঠিক 25 বছর পরে কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান এখান থেকে জনসভায় বক্তব্য রাখবেন। এবং নেতাকর্মীরা বরিশালের যে 6টি জেলা, বরিশাল বিভাগের 6টি জেলা থেকে বিভিন্ন নেতাকর্মী এবং সমর্থকরা এখানে এসেছেন। 2 দিন আগে থেকে নেতাকর্মীরা এখানে জড়ো হচ্ছেন তাদের প্রিয় নেতা তারেক রহমানকে দেখার জন্য, তিনি যে বক্তব্য রাখবেন সেই বক্তব্য শোনার জন্য।
তিনি যে প্রতিশ্রুতি দিবেন, যে পরিকল্পনার কথা জানাবেন, তিনি যে সাধারণ মানুষের সাথে গণসংযোগ করবেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা বলবেন, সমস্যা সমাধানের আশ্বাস দিবেন, সেই বিষয়গুলো নিয়ে নানা প্রত্যাশা রয়েছে এখানে আসা নেতাকর্মীদের। এবং তারা যেটি বলছেন যে এই ঐতিহাসিক একটি জনসভা এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এখানে লাখো লাখো নেতাকর্মীরা এখানে জড়ো হবে বলেও এখানে আসা কর্মী সমর্থকরা বলছেন। এবং এই বরিশালের এই বেলস পার্ক ময়দানে 25 বছর আগে বেগম খালেদা জিয়া বক্তব্য রেখেছিলেন এবং 20 বছর আগেও তারেক রহমান ঠিক এখানে না হলেও বরিশালে তিনি বক্তব্য রাখেন। এবং নির্বাচনী জনসভার আগেও তারেক রহমানের আমরা দেখেছি তিনি বিভিন্ন জেলায়, সিলেট বিভাগ থেকে শুরু করেছিল এবং প্রতিটি বিভাগেই কিন্তু তিনি গিয়েছেন এবং নির্বাচনী জনসভায় অংশ নিয়েছেন এবং সেখানে তিনি জনগণের সাথে সম্পৃক্ততা তৈরি হয়েছে তার তিনি বক্তব্য দিয়েছেন, কথা বলেছেন এবং সেখানে প্রতিটি বিভাগেই যতগুলো জেলাতে তিনি জনসভায় অংশ নিয়েছেন এবং সেখানে কিন্তু এক প্রকার গণজোয়ারের সৃষ্টি হয়েছে এবং সেখানে আসা নেতাকর্মীরা এবং আজকেও আসা নেতাকর্মীরা অত্যন্ত উচ্ছ্বসিত এবং তাদের অনেক আশা প্রত্যাশা রয়েছে তাদের প্রিয় নেতাকে দেখাকে কেন্দ্র করে। এখানে অনেক বরিশালের 6টি জেলা থেকেই এসেছেন নেতাকর্মীরা এবং তারা তাদের প্রিয় নেতা যে বক্তব্য রাখবেন সেই বক্তব্য শোনার এখানে এসেছেন এবং তাদের মনে অত্যন্ত আশা প্রত্যাশা রয়েছে এই ধরনের পরিকল্পনার কথা জানাবেন এই বরিশাল বিভাগের উন্নয়নকে ঘিরে, দক্ষিণাঞ্চলের উন্নয়নকে ঘিরে এবং এই যে গ্যাসের বিভিন্ন বিষয় এবং মহাসড়ক লেন বাস্তবায়ন সহ নানা যে পরিকল্পনা সেই পরিকল্পনার কথার এক ধরনের তারা আশা করছেন তারেক রহমান সে বিষয়ে পরিকল্পনার কথা জানাবেন। নেতাকর্মীরা এখানে আসছেন এবং তারা কিন্তু অত্যন্ত আনন্দিত যে এত বছর পরে তারা তাদের নেতাকে দেখতে যাচ্ছেন। এতগুলো বছর ধরে তারা তাদের নেতার কথা ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, সামাজিক মাধ্যমে শুনে আসছেন এবং এর আগে যে 22 তারিখ থেকে বিএনপি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে সেখানেও তারা তাদের আশা প্রত্যাশা ছিল যে খুব শিগগিরই তারা বরিশালে আসবেন তারেক রহমান এবং বরিশালে এসে তিনি বক্তব্য রাখবেন। তবে আজকে তাদের সেই আশা প্রত্যাশা পূরণ হতে চলেছে। আজকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে দেখার সুযোগ তাদের হবে এবং তারা অত্যন্ত। ইমতিয়াজ, আপনাকে ধন্যবাদ। নির্বাচনী সফরে কুড়িগ্রাম যাচ্ছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জনসভায় বক্তব্য দেবেন তিনি। মঙ্গলবার কিশোরগঞ্জ, ময়মনসিংহ ও গাজীপুরে নির্বাচনী জনসভায় তিনি বলেছেন কোনো দুর্বৃত্ত ভোট চুরি করতে পারবে না। জামায়াত আমির আরও বলেন একটি দল এখনই জনগণের সম্পদ লুট, মামলা বাণিজ্য ও নারীদের অসম্মান করছে। জামায়াত আমির আশা প্রকাশ করে বলেন ভোটের মাধ্যমে সব জুলুমের অবসান হবে। পিছিয়ে পড়া অঞ্চলগুলোকে উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন ক্ষমতায় গেলে কৃষিকে শিল্পের মর্যাদা দেওয়া হবে। ময়মনসিংহে শেখ মহিউদ্দিন আহমেদ এবং কিশোরগঞ্জে SK রাসেলকে সঙ্গে নিয়ে আক্তার হোসেনের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের পরিচয় করিয়ে দিতে কিশোরগঞ্জ ও ময়মনসিংহে 11 দলীয় জোটের জনসভা। কিশোরগঞ্জের কটিয়াদীতে দিনের প্রথম জনসভায় ভোট চুরির বিরুদ্ধে হুঁশিয়ারি দেন জামায়াত আমির। চলে বলে কৌশলে যে কোনোভাবে আমাকে জিততে হবে এই ধারণা থেকে বের হয়ে আসেন, ওই পুরানা স্লোগান থেকে বের হয়ে আসেন। আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব, এই দিন শেষ। 24-এর যুবকেরা ঘুমিয়ে পড়েনি, জাগিয়ে আছে। তার বুটের পাহারাদারি সে করবে, সাথে সাথে বাকি সকলের বুটের পাহারাদারি করবে। কোনো দুর্বৃত্ত এখন আর কারো বুটে হাত দিতে পারবে না ইনশাআল্লাহ। বেলা 12:30টায় ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে জনসভায় যোগ দেন জামায়াত আমির। অন্যান্য বিষয়ের পাশাপাশি কৃষি ও কৃষকের মর্যাদা নিয়ে কথা বলেন তিনি। আমরা ঘোষণা দিচ্ছি এই কৃষি বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে গোটা ময়মনসিংহ বিভাগের কৃষি বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ। কৃষিকে ওই পুরানা ধাঁচের কৃষিতে আমরা আর দেখতে চাই না। এখন কৃষি এবং কৃষক এই দুইটাকেই শিল্প এবং শিল্পীতে আমরা পরিণত করব ইনশাআল্লাহ। নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে ন্যায়ের পক্ষে ভোট চান জামায়াত আমির। জনগণ পুরানা পচা রাজনীতি আর চায় না।
পরিবার ব্যক্তি গোষ্ঠীতান্ত্রিক রাজনীতি চায় না। যারা 5 আগস্টের পর থেকে জনগণের মাল খামছে, খাবলে কামড়ে খাওয়ার জন্য চতুর্দিকে তারা চাঁদা বাণিজ্য শুরু করেছে, ওদেরকে দিবেন। যারা মামলা বাণিজ্য করে নিরীহ মানুষকে হয়রানি করে তাদেরকে দিবেন। যারা দুর্নীতিবাজ এবং ঋণ খেলাপিদেরকে বগলের নিচে নিয়ে মানুষের ভাগ্য পরিবর্তনের কথা বলছে ওদেরকে দিবেন। এবারের নির্বাচন জনগণের ভাগ্য নির্ধারণের নির্বাচন হবে বলে উল্লেখ করেন জামায়াত আমির। সব নাগরিকের সম্মানজনক জীবিকা নিশ্চিতের পাশাপাশি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলেন জামায়াত আমির। বিকেলে গাজীপুরের জয়দেবপুরে জনসভায় বক্তব্য রাখেন জামায়াত আমির। পরিকল্পিত উন্নয়ন, শিল্পায়ন এবং শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের কথা বলেন তিনি। এই শিল্প এলাকাকে শিল্পর মতো করেই ইনশাল্লাহ সাজানো হবে। এটি যেন শিল্পের একটি সাজানো বাগান। বিশেষ করে গার্মেন্টস শ্রমিক যারা, পুরুষের এক ধরনের, মহিলাদের আরেক ধরনের, কাজ কিন্তু সমান। এই সমস্ত বৈষম্যকে আমরা সমান করে ফেলবো ইনশাল্লাহ। সবগুলো জনসভাতেই 11 দলীয় জোট সমর্থিত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন জামায়াত আমির। আক্তার হোসেন, চ্যানেল আই, গাজীপুর। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের ভেরিফাইড এক্স হ্যান্ডেল হ্যাকের ঘটনায় মোহাম্মদ সরওয়ার আলম নামে বঙ্গভবনের এক সহকারী প্রোগ্রামারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। হ্যাকারদের ধরতে রাজধানীর রাজারবাগে সরকারি কোয়ার্টারের একটি ভবনে মঙ্গলবার মধ্যরাতে অভিযান চালায় ডিবির একটি দল। সে সময় আটক করা হয় সরওয়ার আলমকে। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। তার মোবাইল ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকের ঘটনায় 24 ঘন্টার মধ্যে তদন্ত প্রতিবেদন ও অগ্রগতি জানাতে বঙ্গভবনে গিয়ে দলটির পক্ষ থেকে লিখিত অভিযোগপত্র জমা দেওয়া হয়। জামায়াত আমিরের পর এক্স হ্যান্ডেল হ্যাকিংয়ের শিকার হন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। হ্যাকিংয়ের পর দুর্বৃত্তরা তাদের আইডি থেকে আপত্তিকর পোস্ট দেয়। শেরপুর 3 আসনের 11 দলীয় জোটের প্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ নুরুজ্জামান বাদল মারা গেছেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে তিনি কিডনি রোগে ভুগছিলেন। এবারে অন্যান্য সংবাদ। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের নাম পরিবর্তন করে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা SIF করা হয়েছে। নামের সাথে পরিবর্তন করা হবে পোশাকও। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এতে অনুমোদন দিয়েছেন। শুধু নামে নয়, র্যাব কাজেও বদলাবে বলে আশা করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। জঙ্গিবাদের উত্থান ও আইনশৃঙ্খলার ক্রমাগত অবনতির মধ্যে 2004 সালের 26শে মার্চ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, আনসার, ভিডিপি, বিজিবি ও কোস্টগার্ড সদস্যদের নিয়ে গঠন করা হয় র্যাব। ক্রসফায়ার ও বন্দুকযুদ্ধের নামে শত শত বিচার বহির্ভূত হত্যার অভিযোগ আছে এই বাহিনীর বিরুদ্ধে। জাতিসংঘসহ বিভিন্ন পক্ষ থেকে র্যাব বিলুপ্তির দাবি দীর্ঘদিনের। এখন নাম বদলের সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার। নামের সাথে পোশাকও পরিবর্তন করা হবে। দ্রুতই এ বিষয়ে আদেশ জারি করা হবে বলে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যে র্যাবের পুনর্গঠনের বিষয়ে প্রধান উপদেষ্টা প্রতিরক্ষ জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ এর সভাপতিত্বে একটা কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটির র্যাবের যে নূতন নাম, আজকে থেকে এটা নূতন নাম করা হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF। এটা সুপারিশ করেছে এবং মাননীয় প্রধান উপদেষ্টা এটা অনুমোদন দিয়েছে। নামটা আজকে হয়ে গেছে, এরপরে একটা সরকারি একটা অর্ডার হবে তারপরে। র্যাবের কার্যক্রমেও পরিবর্তন এসেছে বলে দাবি করেন তিনি। আপনি তো দেখছেন যে তাদের কাজের মানের পরিবর্তন অলরেডি চলেও আসছে। আপনি যদি এই 1.5 বছর আগে তাদের কাজের মান দেখেন আর এখনকার যদি কাজের মান দেখেন, এটার মধ্যে পরিবর্তন অনেক আসছে। শান্তিপূর্ণভাবে ইলেকশন হবে এবং বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ নির্বাচনের সার্বিক বিষয় নিয়েও আলোচনা হয়। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা এবং দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে পালিত হলো মহিমান্বিত রাত পবিত্র শবে বরাত। মহান আল্লাহ তাআলার রহমত লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা রাত ভর মগ্ন ছিলেন ইবাদত বন্দেগীতে। চকর মালিথা রিপোর্ট।
এভাবে নফল ইবাদত, কোরআন তেলাওয়াত, ইবাদত বন্দিগি, জিকির আসগার আর বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে ফজিলতের এ রাত পালন করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। ইবাদত বন্দিগি ও জিকির আসগরে পরম করুণাময় আল্লাহ তাআলার দরবারে রাতভর প্রার্থনা করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। শবে বরাতের এই মহিমান্বিত রাতে প্রিয়জনের কবর জিয়ারত করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেছেন স্বজনরা। অনেকে মুক্ত হস্তে দান খয়রাত করেছেন ফজিলতের এই রাতে। রাতভর ইবাদত বন্দিগি আর দীর্ঘ সেজদার পর মুমিন মুসলমানরা মোনাজাতের জন্য দুহাত তুলে ধরেন আল্লাহ পাকের দরবারে। পাপ মুক্তি আর পরম করুণাময়ের অপার সন্তুষ্টি অর্জনে দুহাত তুলে কান্নায় ভেঙে পড়েন অনেকে। মহান আল্লাহ রব্বুল আলামিনের অপার অনুগ্রহ কামনা করেন সবাই। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফি দেশটির একটি শহরে গুলিতে নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর জিনতানে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। লিবিয়ায় আল জাজিরার প্রতিনিধি আহমেদ খলিফা জানান, গত এক দশক ধরে সাইফ আল ইসলাম দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর জিনতানে অবস্থান করছিলেন। সেখানেই তাকে গুলি করে হত্যা করা হয়েছে। 53 বছর বয়সী সাইফ আল ইসলামের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার রাজনৈতিক উপদেষ্টা আবদুল্লাহ ওসমান। তবে কারা এই হামলা চালিয়েছে তা এখনও অস্পষ্ট। লিবিয়া সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। এবারে রয়েছে নিটোল টাটা কৃষি সংবাদ। জয়পুরহাটে সরিষার হলুদ ফুলে নতুন স্বপ্ন বুনছেন কৃষক। টানা কয়েক বছর আলু চাষে লোকসানের মুখে পড়ে অনেক কৃষকই হারিয়েছেন আগ্রহ। তাই বিকল্প ফসলের সন্ধানে এবার ঝুঁকেছেন সরিষা চাষে। ভোজ্য তেলের দাম ঊর্ধ্বমুখী, অল্প খরচে কম সময়ে ভালো ফলন ও লাভের সম্ভাবনা সব মিলিয়ে সরিষা এখন কৃষকের কাছে পরিণত হয়েছে এক আশার ফসলে। জয়পুরহাট থেকে শফিউল বাড়ি রাসেলের রিপোর্ট। যতদূর চোখ যায় দিগন্ত জুড়ে সরিষা ফুলের গালিচা। ফুলের রাজ্যে মৌমাছির গুঞ্জনে যেন মুখর হয়ে উঠেছে বিস্তীর্ণ মাঠ। অন্যান্য ফসলের চেয়ে উৎপাদন খরচ, কীটপতঙ্গের আক্রমণ ও রোগবালাই তুলনামূলক কম হওয়ায় সরিষা চাষে আগ্রহী হয়েছেন কৃষক। স্বপ্ন দেখছেন লাভেরও। সরিষা উৎপাদন আমরা এই জন্য বেশি করি যে আমাদের সরিষাতে খরচ কম, লাভ বেশি। 7 থেকে 8 মণ 9 মণ পর্যন্ত আমরা সরিষা প্রতি বিঘায় আমরা পাই। সরিষাতে আবাদে যোগ দিছি, সরিষাতে প্রচুর লাভ। গতবারও সরিষা লাগাইছিলাম, গতবারও সরিষাতে ভালো ইয়াক পাইছে আর কি। আমাদের এখানে সরিষা কম খরচে সরিষা আবাদ হয় এবং অনেক লাভ পাই আমরা আর কি। এখান থেকে তেল খেতেও পারি, বাজারে বিক্রি করতে হবে। একই সাথে সরিষা ক্ষেত থেকে মধু আহরণ করা হচ্ছে। এতে সুযোগ সৃষ্টি হয়েছে বাড়তি আয়ের। এখানে 1 মাস চাষা হচ্ছে, 1 মাসের মধ্যে আমাদের 5টি হারভেস্ট হওয়ার কথা, কিন্তু আবহাওয়া অনুকূলে না থাকার কারণে আমরা ক্ষতিগ্রস্ত কিছুটা। তারপরেও সামনে যদি আবহাওয়া পরিষ্কার হয় তাহলে আমরা ক্ষতিটা কিছুটা পুষিয়ে নেব। চাষ করে ইনশাআল্লাহ ভালো স্বাবলম্বী এখন। কৃষক ও মৌচাষীদের নানা পরামর্শ, প্রশিক্ষণ ও সহযোগিতা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। উৎপাদিত সরিষা ও মধু দেশের ভোজ্য তেল ও পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনই আশা সংশ্লিষ্টদের। জয়পুরহাট থেকে শফিউল বাড়ি রাসেল, চ্যানেল আই। এবারে রয়েছে প্রকৃতি সংবাদ। দেশজুড়ে জেঁকে বসা শীতে চরম ভোগান্তিতে পাহাড়ি জনপদ রাঙামাটি। হিমেল হাওয়া, ঘন কুয়াশায় স্থবির জনজীবন। এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর সহযোগিতায় শহরের মাঝের বস্তি এলাকায় বিনামূল্যে শীত বস্ত্র দিয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব। সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ানোয় সাধুবাদ জানিয়েছেন বিশিষ্টজনেরা। মনসুর আহমেদের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটিতে প্রায় 14টি সম্প্রদায়ের বসবাস। দেশের নানাবিধ উন্নয়নের বিপরীতে জেলার 40% বেশি মানুষ
এখনও দারিদ্রতার কশাঘাতে জর্জরিত। হাড় কাঁপানো শীতে স্বস্তি ও উষ্ণতার বার্তা নিয়ে সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়িয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব। মাঘের শীতে কম্বল পেয়ে খুশি প্রান্তিক ও শ্রমজীবীরা। আমাদেরকে আজকে কম্বল দিয়েছে, আমরা অনেক খুশি হয়েছি যে কম্বলের বিতরণ করছে। শীত বস্ত্র পেয়েছি প্রকৃতি জীবন ক্লাব থেকে, ধন্যবাদ জানাই। মানবিক অধিকার বঞ্চিত জনগণের পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতা বিশিষ্টজনদের। চ্যানেলআইকে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রকৃতি ক্লাবকে যে এই ধরনের উদ্যোগ নিয়েছে এই জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই প্রকৃতি ও জীবন ক্লাব এখানকার শীতার্থ বা কত দরিদ্র যারা আছে তাদেরকে আমরা সহযোগিতার হাত আমরা প্রসারিত করার চেষ্টা করছি। প্রকৃতি ও জীবন ক্লাব চ্যানেল-আইয়ের একটি অত্যন্ত সুন্দর অনুষ্ঠান। জন কমান্ডার হিসেবে এই অনুষ্ঠানে আসতে পেরে এবং এখানকার মানুষের জন্য রাঙামাটি সদর জোনের পক্ষ থেকে উন্নয়নমূলক কিছু কর্মকাণ্ড করতে পারার সুযোগ পেয়ে আমি নিজেকে অত্যন্ত গৌরবান্বিত মনে করছি। আর্তমানবতার সেবায় ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকবে প্রকৃতি ও জীবন ক্লাব। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল-আই। এবারে জানাবো খেলার খবর। নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগে গঠিত কমিটি সোমবার রাতে তাদের তদন্ত রিপোর্ট বিসিবিতে জমা দিয়েছে। এর পরদিনই অভিযুক্তদের ব্যাপারে কী ব্যবস্থা নেবে বিসিবি তা জানতে চেয়েছেন হাইকোর্ট। ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদের করা রিটের আবেদনে বিসিবিকে 4 সপ্তাহের সময় বেঁধে দিয়েছে হাইকোর্টের বেঞ্চ। তদন্ত কমিটিতে বিসিবির এক পরিচালককে রাখাও প্রশ্নবিদ্ধ বলে জানিয়েছেন রিট আবেদন করা আইনজীবী। যে মহামান্য হাইকোর্ট বিভাগ বলেছেন যে ওনাদের যে নির্লিপ্ততা নিশ্চুপ কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না, সেটা কেন বেআইনি ঘোষণা করা হবে না, অবৈধ ঘোষণা করানো হবে না, এবং এই রুলটা পেন্ডিং থাকা অবস্থায় গাইডলাইন অনুযায়ী যারা দোষী আছেন দায়ী আছেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছেন সেটা মহামান্য হাইকোর্ট বিভাগকে জানানোর জন্য নির্দেশনা দিয়েছেন। সংবাদ শেষ করব ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। নির্বাচিত সংসদ সদস্যদের শপথের পর সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হবেন প্রধানমন্ত্রী। বিদায় নেবে প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান, বলছে দ্য ইকোনমিস্ট। বাংলাদেশে আবারও গণতন্ত্র ফেরার প্রত্যাশা। কোনো দুর্বৃত্ত ভোট চুরি করতে পারবে না বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি। পিছিয়ে পড়া অঞ্চলগুলোকে উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি। জামায়াত আমিরের ভেরিফাইড এক্স হ্যান্ডেল হ্যাকের ঘটনায় বঙ্গভবনের এক কর্মী আটক, জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে। এবং দেশ জাতি মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনায় পবিত্র শবে বরাত পালন, ধর্মপ্রাণ মুসলমানদের রাতভর ইবাদত বন্দেগি। প্রিয় দর্শক, চ্যানেল-আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই সঙ্গে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।